স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রথমবারের মতো শেষ হলো জেলা পরিষদ নির্বাচন। সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। পরোক্ষ ভোটের এই নির্বাচনে রয়েছে নানা মতামত। এসব নিয়ে আজকের আলোচনা জেলা পরিষদ কথা বলতে স্টুডিওতে আছেন জানি পপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে আপনি যদি একটু বলতেন যে যেই প্রশ্নটি এখন উঠেছে যে এই পরোক্ষ ভোটে নির্বাচন করা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, এক, আর দুই হচ্ছে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন তার স্ট্যাটাসটা আসলে কি হবে, তার কাজের পরিধি বা কি হবে? ধন্যবাদ। আপনার শুরু থেকে এটা ধোঁয়াশা রয়ে গেছে জি। পুরো ব্যাপারটি নিয়ে, কারণ আমরা উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটারদের ভোট দিতে দেখে অভ্যস্ত। সেটা আমাদের প্রত্যাশার জায়গা। এটার ব্যত্যয় ঘটলেই তখন আমরা কিন্তু নানান রকমের চিন্তাভাবনা শুরু করে দিই। তো এখানটায় পুরো বল গেমটি ডিফারেন্ট। মানে গত ৪৫ বছরে নির্বাচনই হয়নি এবং প্রথমবারের মতো জেলা প্রশাসক মনোনীত হয়েছেন বা নিয়োগ প্রাপ্ত হয়েছেন এই রকমের ব্যক্তিরা তাদের টেনিয়র শেষ করার পরে আপনার এই পরোক্ষ নির্বাচনের ব্যবস্থাটি হয়েছে এবং এটির নতুন কিছু নয়, কারণ আইনগত ভিত্তিটা ২০০০ সনেই রচিত হয়ে গেছে। পরবর্তীতে যে সংশোধন করা হয়েছে সেখানে ওই যে সংরক্ষিত আসনে যারা প্রতিনিধি তাদের উপযুক্ত করে দেওয়া হচ্ছে, ফলে ডেফিনিটিভলি এটা পরোক্ষই থাকছে, প্রত্যক্ষ হচ্ছে না নির্বাচনটা, এমনটি কিন্তু ডিজুরো ব্যাকগ্রাউন্ড। এবং এখানে আপনার যেহেতু এইরকম অ্যারেঞ্জমেন্ট, সেই কারণে যারা একটু বয়স্ক মানুষ তাদের ওই অতীত স্মৃতিতে বেসিক ডেমোক্রেসির কথা মনে আছে, আইয়ুব খানের সেই এক্সপেরিমেন্টেশন, সেটা মনে পড়ে গেছে। আবার কেউ কেউ আধুনিকভাবে ইলেকট্রাল কলেজ মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটা এই যে সম্প্রতি যে নির্বাচনটি আমরা দেখলাম আপনার ট্রাম্প এবং আমাদের হিলারি ক্লিন্টনের, সেইটি সঙ্গে মিল খুঁজবার চেষ্টা করেছেন। তো সব মিলিয়ে স্ট্যাটাসগত যে ব্যাপারটা, মানে আপনি ভৌগোলিক যে আয়তন একটা জেলার, এটা বিপুল আয়তন, কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে অনায়াসেই মানে ওর এই জেলার পেটের মধ্যে ৩-৪টি আসন সংসদের আমরা পেয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রেই, ২টি থেকে ১১টি ১২টি আচ্ছা, নানান রকম ফের আছে এখানে। তো ফলে জাতীয় সংসদের সদস্যরা যে স্ট্যাটাসটা এনজয় করেন এটা সর্বোচ্চ স্ট্যাটাস, ডেফিনেটলি, মানে জাতীয় পর্যায়ের একটা বিষয়, রাষ্ট্রের চরিত্র এককেন্দ্রিক। তার বিপরীতে স্থানীয় সরকারি যে প্রতিষ্ঠান তার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তো ফলে আপনি তুলনাটি করবেন কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের সঙ্গে, সেখানেও নানা রকম মিসম্যাচ আছে। এখন ঢাকা দুটি অংশে বিভক্ত, দুটি সিটি কর্পোরেশন, এখানে পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করছেন সিটি কর্পোরেশনের মেয়রগণ, সংসদ সদস্যদের উপরে তাদের অবস্থান। তো এইভাবে কিন্তু সরলভাবে ঠিক হয়েছে আসলে, এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আমার মনে হয় যে আমরা একটু অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে যাই। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি নিশ্চয়ই জানেন ২০০০ সালেই একটি আইন হয়েছিল নির্বাচনটি এইভাবে করার জন্যই। এরপরে আপনারা ক্ষমতায় ছিলেন, সেই আইনটি পরিবর্তন হয় নাই, বদল হয় নাই। সেই আইনের ভিত্তিতে যখন নির্বাচন হলো তখন তাকে অসাংবিধানিক বলার যৌক্তিক কোনো কারণ আছে কিনা? আর আপনি কি মনে করেন জেলা পরিষদের চেয়ারম্যানের স্ট্যাটাসই বা কি হওয়া উচিত? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, যেভাবে নির্বাচনটি হয়েছে, আইনটি কবে প্রণীত হয়েছে, তার চেয়েও বড় কথা হলো যে যখন প্রথমবারের মতো নির্বাচনটি অনুষ্ঠিত হলো তখন কিন্তু দেখা গেল যে নির্বাচনটি একেবারেই বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে নির্বাচনটি হয়নি। এই যে আপনি আইয়ুবী মৌলিক গণতন্ত্রের কথা বলেন আর আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের কথা বলেন, এখানে ইলেকটোরাল কলেজের সাথে এই নির্বাচনকে সিমিলার করা যাবে না, এই কারণে যে ইলেকটোরাল কলেজের ভোট তখনই হয় যখন পপুলার ভোট ওই এলাকায় সর্বোচ্চ হয়, তখনই সে ওই বাকি ইলেকটোরাল কলেজের ভোটগুলো পেয়ে যায়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন যে ২০০০ সালে যখন আইনটি হয়েছিল তখনের পরে আজকে ১৬ বছর পর্যন্ত তো আইনটি রয়ে গেল, এটি থেকে আইন, এটি যদি অসাংবিধানিক হতো হাইকোর্টে চ্যালেঞ্জ করা যেত, আপনারা সংসদে আলোচনা করতে পারতেন, সেরকম কিছু করা হয়নি। দেখুন, ২০০০ সালে আইনটি হবার পরে কিন্তু নির্বাচনটি হয়নি, আর ২০০০ সালের পরে কিন্তু ২০১৬ সাল
বছর পেরিয়ে গেছে, এই 6 বছরে কিন্তু অনেক আইন নিয়েই চ্যালেঞ্জ হয়েছে। 16 বছর 16 বছর 16 বছর, হ্যাঁ। 16 বছর এই 16 বছরে কিন্তু 2011 কিন্তু আবার সংশোধন হয়েছে। 11তে আবার সংশোধনও হয়েছে, কিন্তু আইনটি বাতিল হয়নি। বাতিল হয়নি। না, আরো এর পাকাপোক্ত মধ্যে- আরো পাকাপোক্ত হয়েছে। এর মধ্যে কত আইন বাতিল হলো, কত আইন নিয়ে চ্যালেঞ্জ হলো, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ করেনি। কেন করেনি সেটা বলতে পারবো না, তবে এই আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং এই নির্বাচনটি একেবারেই আইয়ুবের মৌলিক গণতন্ত্রের মতোই আপনার হয়েছে। সাথে- কোনোভাবেই ডক্টর কলিমুল্লাহ যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ট্রাম্প কি আপনার ইলেকট্রাল ভোটের মতো, এটা হয় না। কারণ ইলেকট্রাল ভোটের সিস্টেম হলো যে রাজ্যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন, ওই রাজ্যের ইলেকট্রাল ভোটগুলো তিনি পাবেন। তো আগে তো পপুলার ভোটের প্রশ্ন, তারপরে তো ইলেকট্রাল ভোট। আমি আপনার সাথে এই ব্যাপারে একদম শতভাগ একমত, কিন্তু আপনি কি এটি খেয়াল করেছেন যে আমাদের সংবিধানে আছে স্থানীয় শাসন ব্যবস্থার 4টি স্তর থাকবে, সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, এটি একটি সংবিধানের বাধ্যবাধকতা। একেবারে ঠিক 43 আছে। বছর ধরে আমাদের বাধ্যবাধকতা। একেবারে ঠিক আছে। কিন্তু মানে তখনই এখানেও কিন্তু একটা বিষয় খেয়াল করা দরকার, জি। আমরা এড়িয়ে যাচ্ছি। জি। স্থানীয় শাসনের কথা বলা আছে, কোথাও স্থানীয় সরকারের কথা নাই। এই ইংরেজিতে আবার ওটা অনুবাদ করেছি আমরা। ইংরেজিতে প্রামাণিক ভাষা আছে আইনের আছে স্থানীয় ভাষার সরকার, জন্য কিন্তু জানি সেটি আও- সংবিধানে সেটি ছিল, কিন্তু বাংলা। মানে সেটি কেন এড়িয়ে যাওয়া হলো? এবং আমার প্রশ্ন আমার- যদি আমি অন্যভাবে করার অনুমতি দেন জি, আজম খান, জি, জি। আমাদের সংবিধানে আসে যে স্থানীয় সরকার যে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, তার থেকে এটি খারাপ হয়েছে, তার খারাপ- থেকে এটি অসাংবিধানিক হয়েছে কিনা? খারাপ হয়েছে আর ভালো হয়েছে সে প্রশ্ন তো আলোচনার সাপেক্ষে। Right. বড় কথা হলো যে এই নির্বাচনটি সংবিধান সম্মত হয়েছে কিনা। আমার কাছে একটু মনে হয় যে এটা সংবিধান সম্মত হইতে বোধ একটু বাধা লাগে, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা এটা নিয়ে কথা কেন বলেন নাই সেটা আমি বুঝতে পারতেছি না। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এটা বাংলাদেশ সংবিধান স্পিরিটের সঙ্গে আমরা যায় না। কিন্তু এ নিয়ে যায় না। সরব কথা বলেছি জি। এবং গতকালকেও আমাদের স্থায়ী কমিটির একজন বলেছেন যে এই নির্বাচন জাতির সাথে একটা কৌতুক করা ছাড়া আর কিছু না। না, উনি কাজেই- জাতির সাথে নানা রকম কৌতুক নানাভাবেই করেছেন, তার কথা আসলে তো কাজেই এ নিয়ে কথা বলেছি, যদি এই নির্বাচনটাকে সার্বিকভাবে করার প্রয়োজন সরকার মনে করতে, সেইভাবেই ব্যবস্থা করতেন। সংবিধান অসাংবিধানিকভাবে নির্বাচন করবার, তাহলে এখন একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এই যে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলো হয়েছে, মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি নির্বাচন, এগুলো যে সহিংসতার মধ্য দিয়ে চর দখলের মতো নিয়ে গেছে, এটার উদ্দেশ্য ছিল যে জেলা পরিষদে যাতে একেবারেই নিরঙ্কুশভাবে তারা বিজয়ী হয়। আমার আপনার এই কথাটাও আমার খুব বিশ্বাস হয়, এবং আমি জনাব নজরুল ইসলাম খানের কথাটা আমার কাছে সবচেয়ে প্রণিধানযোগ্য মনে হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন জোর করে যাদের নির্বাচিত করা হয়েছে তাদের ভোটে জেলা পরিষদের নির্বাচন হবে, সেজন্যই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছেন না। আপনারা আসলে সেই নীল নকশার উপর ভিত্তি করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপগুলিতে, উপজেলা নির্বাচনগুলির পরের ধাপগুলিতে আপনারা ভোটার নির্বাচিত করে আনলেন কিনা? আর দুই হচ্ছে, ধোঁয়াশার কথা বলছিলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, জেলা পরিষদের যিনি প্রধান হবেন তার স্ট্যাটাস কি হবে, পুরোটা যদি একটু বলেন। দেখুন, এই নীল নকশা শব্দটি খুব চমৎকার একটি শব্দ। এটি কালো নকশা হতে হ্যাঁ, পারে। যখন যিনি ক্ষমতার বাইরে থাকেন হ্যাঁ, তখন তিনি নীল নকশা শব্দটা মানে প্রয়োগ করতে খুব ভালোবাসেন। হ্যাঁ, অথবা যিনি কখনোই ক্ষমতা যেতে পারবেন না, ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, তিনিও আপনার হচ্ছে গিয়া নীল নকশা শব্দটি বলতে পছন্দ করেন, এবং তিনিও কখনো কখনো নীল নকশার যুক্ত হতে চান ক্ষমতায় ভাগ পাওয়ার জন্য। Right. এটি বাংলাদেশে এই ধরনের যথেষ্ট পরিমাণ উদাহরণ রয়েছে, এবং এটি নতুন কিছু নয়। ঘটনা হচ্ছে যে এটি যদি সংবিধান বিরোধী হয়, আমি বলবো না যে আমরা যা করছি সেটি কোরআনের আয়াত, সেটি পরিবর্তনযোগ্য নয়। বাংলাদেশের সংসদে একাধিক আইন পাশ হয়েছে যে আইনগুলো কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং কোর্ট সেখানে একটি রায় দিয়েছে, সংশোধনেরও রায় দিয়েছে। এবং আমরা জানি যে কোর্টে জাতীয়তাবাদী দল বিএনপি খুবই একটা সরব এবং খুবই একটি শক্তিশালী অবস্থান রয়েছে, এটি অস্বীকার করবার জন্য নেই। এবং বিশেষ করে এই ড্রেস পরা যারা আছেন, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই আছেন যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, জামাতের রাজনীতির সঙ্গে জড়িত, এবং বারগুলিতে, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারবারই তারা নির্বাচিত হন, এবং নির্বাচিত পূর্ণ প্যানেলে না হলেও পূর্ণ প্যানেলে আমরা পাই না, শেয়ার দিতে হয়। এবারও শেয়ার হয়েছে। তো সেখানে ওনারা ইচ্ছা করলেই, যদি ওনাদের বিষয়টি শুধু সমালোচনা করবার জন্য যদি না হতো বা শুধু নেতিবাচক কথা বলবার জন্য না হতো, ওনারা কিন্তু কোর্টে যেতেন, এবং কোর্টে গিয়ে যদি সাংঘর্ষিক হতো অবশ্যই এটা বাতিল হতো, অথবা একটা স্ট্যাটাস কো আসতো, কিছু একটা হতো। ওনারা জরুরি মনে করেন নাই, কিন্তু ওনারা প্রয়োজন বোধ করেন নাই। Right. ওনারা আমাদের অকৃত্রিম বন্ধু, ওনারা আমাদের ওয়াক ওভার দিতে পছন্দ করেন। জি। হ্যাঁ,
কোনো একটি বিশেষ কারণে ওনারা মনে করছেন যে আমরা আওয়ামী লীগকে একটা ওয়াক ওভার দিয়ে দিতে এমন জায়গায় নিয়ে যাব যে আওয়ামী লীগ যেন ওয়াক ওভার দিয়ে সরে যায়। এটি হয়তো ওনাদের রাজনৈতিক কৌশল। আর ওনাদের কি রাজনৈতিক কৌশল হবে এটি মাঝে মধ্যে আমরা নির্ধারণ করতে পারি, সবসময় নির্ধারণ করতে পারি না। হ্যাঁ, তো এই যে সবসময় নির্ধারণ করতে পারি না, সে কারণে ওনারা কৌশল নিয়েছে নির্বাচনে যাবেন না, নির্বাচনগুলিকে প্রশ্নবিদ্ধ করবেন। একটি কথা হচ্ছে যে দেখুন, যে জেলা পরিষদটি একটি বড় পরিসরের নির্বাচন, কিন্তু জেলা পরিষদের যে কাঠামো, সেই কাঠামোটি কিন্তু যিনি জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন তিনি কিন্তু জেলার গভর্নর হচ্ছেন না, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন। জেলা পরিষদ একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন চেয়ারম্যান হচ্ছেন তিনি। ওই জেলার ধরেন যারা ডিসি আছেন, এসপি আছেন বা সরকারের অন্যান্য অর্গানগুলো আছে, সে অর্গানগুলোর সমন্বয়কারী অথবা অর্গানগুলির প্রধান হিসাবে তিনি কিন্তু ওখানে নির্বাচিত হচ্ছেন না। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, তিনি স্থানীয় সরকারের প্রতিনিধি। এবং এ কারণেই এই যে বড় বিষয়টি, মানে একটি প্রতিষ্ঠানে যদি আপনি নির্বাচন করতে গিয়ে অনেক বড়, কারণ কিছু 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 জেলা আছে, যেমন আমি একটি ছোট জেলা রিপ্রেজেন্ট করি, আমার ওখানে 2টি মাত্র সংসদীয় আসন, কিন্তু ময়মনসিংহে কয়টি আসন, চট্টগ্রামে কয়টি আসন, ঢাকায় কয়টি আসন, টাঙ্গাইলে কয়টি আসন, আমাদের আজম ভাইয়ের জেলায়। তো যেখানে অনেক বেশি আসন আছে, অনেক বড় পরিধি, সেখানে এত বড় পরিধিতে নির্বাচন করাটা কতটা যৌক্তিক এটিও আমাদের বিবেচনা করতে হবে। সেই বিবেচনা নিয়ে সংসদ যে আইনটি পাশ করেছে সেই আইনটি অবশ্যই সংবিধানের অংশ। এবং জনাব কলিমুল্লাহ স্যার বললেন যে এই আইনটি কবে পাশ হয়েছে, কবে সংশোধন হয়েছে, এগুলি যদি তখন থেকে যদি আলোচনায় আসতো যে না এটি সাংঘর্ষিক, এটি সমস্যা আছে, তাহলে এটিতে পরিবর্তন করা যেত, এমন কথা নাই। আচ্ছা, এখন পরিবর্তন করে না, কিন্তু প্রফেসর কলিমুল্লাহ যে ধোঁয়াশার কথা বললেন সেটি আপনি আইন প্রণেতা হিসেবে সেটি ধোঁয়াশা শব্দটি হচ্ছে, বিষয়টি হচ্ছে এরকম যে উনি পরিষ্কার নয় না, উনি আগে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটি হচ্ছে আমরা নির্বাচন দেখে অভ্যস্ত হচ্ছে বিপুল মানুষের অংশগ্রহণ, বিশাল লাইন, হ্যাঁ একটু পটকা ফুটবে, একটু মানুষ দৌড়াদৌড়ি করবে, একটু হ্যাঁ গ্রামের মধ্যে চা খাওয়া হবে, চুলা জ্বলবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে যেটা গণভোট হয় সেই গণভোটে অভ্যস্ত। কিন্তু এই নির্বাচনে ভোটার হচ্ছেন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি, তারা ভোটার। সে কারণে এটিকে অত বড় অবয়বে দেখা যায়নি। এই কারণে সরকারের কোনো বিষয় নিয়ে এখন ইদানিং বিরোধিতা করা যাচ্ছে না, সরকার বড় কোনো ভুল করছে না। এই কারণে একটা কিছু বিরোধিতা করতে হবে বলেই আজকে রাতের টকশো গুলো অনেক বেশি সরব এই বিষয়ে। সরকার কোনো ভুল কি করেছিল? যে মানে অবশ্যই সরকার কেন ভুল করবে না? যেমন সরকার কেন ভুল করবে? অনেক কাজেই ভুল হবে। আমি সরকার ভুল করবে, মানে আপনি বলছেন যে সরকার এখন ভুল করছে না, আগে কি করতে? কোনো সরকার ভুল করবে, দল ভুল করবে, ব্যক্তি ভুল করবে। আমি স্বপন অনেক ভুল করেছি। আমি একজন এমপি, আমার নির্বাচনী এলাকাকে আমি ভুল করিনি, অবশ্যই ভুল করেছি। তো আমার ভুলটা নিয়ে যদি আপনি সরব হওয়ার যে জায়গাটি, যে সরকার অবশ্যই ভুল করছে না, আগে ভুল করতো তখন তো না, অবশ্যই আমরা আমি গণমাধ্যমকে বা সমালোচনাকারীকে বন্ধু মনে করি, কারণ আপনারা যত সমালোচনা করবেন, যত আমি সরকারকে ভুল করতেই দেখি না, যত পাবলিক সমালোচনা করবে তত বেশি আমাদের সংশোধন হবার সুযোগ থাকবে। এবং আমরা এই সমালোচনাকে মনে করি আপনারা যারা সমালোচনা করছেন তারা আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন, সেই সঠিক পথটা দেখবার আমরা চেষ্টা করি। এবং আমরা প্রতিনিয়ত এক্সপেরিয়েন্স থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরি। আমার মনে হয় সরকার তার সমালোচকদের বন্ধু মনে করে এবং বন্ধুদের একটি নির্দিষ্ট জায়গায় দেখতে পছন্দ করে, সাধারণত সেটি আটকানো হলে ভালো হয়। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি যেহেতু স্থানীয় সরকার বিষয়ে সব বিষয়ে একটু খবর কথা বলতে পারি, সমালোচনাকারীকে আওয়ামী লীগ অপছন্দ করেন না, খাঁচাই বন্দি করে না, ষড়যন্ত্রকারীকে করে। ষড়যন্ত্রকারী আর সমালোচনাকারী এক নয়। আজকের সমালোচনাকারী আগামীকালে ষড়যন্ত্রকারী নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমালোচনাকারী ধারাবাহিক সমালোচনাকারী সমালোচনা করে সে জিতে দিতে গেলে তাকে ধরেন আমার মতো যারা সমালোচনাকারী, যারা সবসময় হারে, তারা মুক্ত থাকবে। যারা আবার জিতে যায়, আপনি কখনো যারা জিতে তাদেরকে কলিমুল্লাহ স্যারকে সমালোচনা করেন না। অনেক সময় ইলেকশন নিয়ে অনেক কিছু নিয়ে ওনার সঙ্গে টকশোতে আমার সঙ্গে অনেকবার বাদানুবাদ হয়েছে। অবশ্যই সেটি বাদানুবাদটি সম্মানের সহিত হয়েছে। আমি অবশ্য বুঝি না সমালোচনা কেমন গঠনমূলক হয়। সমালোচনা অবশ্যই তরুণমূলকই হওয়া উচিত। গঠনমূলক সমালোচনা কাকে বলে এটা আমি জানি না। যাই হোক, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি জানেন যে রিট মানে ইউনুস আলী আকন যিনি রিট করেছিলেন যে জেলা পরিষদ নির্বাচনটি আসলে সংবিধান সম্মত হচ্ছে কি হচ্ছে না, তিনি কিন্তু স্পেসিফিক বলছেন জেলা পরিষদ 4, 5, 17 নম্বর ধারালোকে নির্বাচন যে নির্বাচক মন্ডলীর মাধ্যমে করা হচ্ছে সেটা আসলে আমাদের সংবিধানের সঙ্গে যাচ্ছে না। আপনি কি এরকম মনে করেন
পাশাপাশি আমাদের দর্শকরা একটি প্রশ্ন করছেন, আজকে নির্বাচন আপনি কেমন দেখলেন? দুটি ভিন্ন বিষয়। দুটি ভিন্ন বিষয়, দুটি প্রথমত প্রসঙ্গে। আইনগত বিষয়টা জি। আমি আসি। আমরা একেবারে সেই সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যতগুলো কমিশন দায়িত্ব পালন করেছে নির্বাচনের ইতিহাসে বাংলাদেশে, সবগুলো কমিশন, এটা সেই সাদেক আলীর নির্বাচনই হোক কিংবা আজিজ সাহেবের নির্বাচন কমিশনই হোক কিংবা আপনার এই বর্তমান নির্বাচন কমিশনই হোক, তারা কিন্তু কনসিস্টেন্টলি আদালতের যে কোনো নির্দেশনা প্রতি সম্মান দেখিয়েছেন। এখানে কোনো ব্যত্যয় আমরা কখনো দেখিনি। কিন্তু এই প্রথমবারের মতো কমিশন ইন এ বডি, আমরা জানি আরেকটি ইস্যুতে গিয়ে আদালতের কাছে নিঃশর্তভাবে তারা নতি স্বীকার করেছেন, বলেছেন যে আমাদের ঘাট হয়েছে, ভুল হয়েছে, আমরা এমনটি আর করব না। এক। দ্বিতীয়ত যে কাণ্ডটি এবার হয়েছে সেটি হচ্ছে যে তারা অ্যাপিল করেছেন। আদালতের যে মানে রুলটা জারি হয়েছে তাকে কাইন্ড অফ চ্যালেঞ্জ করে বা তার সঙ্গে একমত না হয়ে, এবং ওটি প্রক্রিয়াধীন বা বিচারাধীন আছে। Appeal করার অধিকার তো- এটা কিন্তু মীমাংসা হয় না, অ্যাপিল করার অধিকার তো রয়েছে। জি, না ডেফিনেটলি আছে। সেটা মীমাংসা এখনো হয়নি, এবং এখন দেখার বিষয় যে আদালত অ্যাপিলের এই প্রক্রিয়া যখন এক্সস্টেড হবে বা শেষ হবে, সাঙ্গীকরণ ঘটবে, তখন রায়টা কি আসে। এখন বিষয়টা যদি ভিন্ন রকম হয়, যেটা নির্বাচন কমিশনের প্রত্যাশিত রায় হবে না বা হলো না, তখন কিন্তু আরেক ধরনের জটিল ডাইমেনশন তৈরি হয়ে যাবে। এটা আইনগত, এটা আমি ভ্যালু অ্যাসক্রাইব করতে চাই না এখানটায়। যেহেতু পুরো বিষয়টাই এক ধরনের বিচারাধীন, সেই জন্য আমার মনে হয় না আমাদের 3-4 জনের এই বিষয়ে কোনো ডেফিনিটিভ মন্তব্য করা আজকের নির্বাচন এটা সম্পর্কে সাবজুডিস আজকের বিষয় নির্বাচন সম্পর্কে যদি হিসেবে ট্রিটেড হবে। আজকের নির্বাচন যেটা আমরা কম বেশি সারা দেশে আমাদের পর্যবেক্ষণ যে লব্ধ ফল, সেখানটায় আমরা দেখেছি যে আপনার মানে পুরো সময়টা ধরেই কিন্তু ভোটাধিকার প্রয়োগের কর্মটি হয়েছে। কেউ শেষ সময় পর্যন্ত এসছেন, মানে 9টা থেকে 2টো পর্যন্ত এই সময়সীমায়, এবং স্টলওয়ার্ট মানে নির্বাচক যারা, তারা যেমন 2 মন্ত্রী মর্যাদা প্রাপ্ত মেহরদ্বয়, তারাও কিন্তু ভোট দিতে এসছেন। গড় হাজির থেকেছেন এমনটি খুব একটা বলার সুযোগ নেই, মানে কম বেশি সবাই ভোট যাদের দিয়েছে, দেবার অধিকার রয়েছে, যে তারা অধিকার প্রায় রয়েছে, তারা এসছেন এবং সুশৃঙ্খলভাবেই তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা কোথাও কোনো রকমের বর্ষা, হাতাহাতি, মারামারি না, যেটা অনেক সময় হয়ে থাকে, বা কেন্দ্রের বাইরে ধাওয়া, পাল্টা ধাওয়া, পরস্পর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এই ধরনের কোনো কাণ্ড কিন্তু টাকা দিয়ে ভোট কেনা হয়েছে সেটি এটার আবার অন্য ডাইমেনশন আছে। আপনি যদি আমাকে আচ্ছা, অময় দেন আচ্ছা। তাহলে আমি আলোচনায় যাব। আচ্ছা, কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজম, তাহলে স্যার আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান থেকে শুনে আসি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে কি মনে হয়, আপনি এই নির্বাচনটি কেমন দেখলেন? আমার কাছে মনে হয়েছে যে একেবারেই ওই ছেলে খেলার মতো আর কি, ওই ওই পুতুল খেলার মতোই একটা বিষয় দাঁড়ালো। কারণ এই নির্বাচনটি না করে যদি সিলেকশনও করা হতো, তাহলেও এর মধ্যে খুব একটা ব্যত্যয় ঘটতো বলে মনে হয় না। কারণ তাদের তো, যারা ভোটার, তাদের তো আগেই তৈরি করা হয়ে গেছে। এখন শুধুমাত্র এই ফর্মালিটি, যেখানে উনি বলেছেন যে আমরা এটাকে বিএনপি ওয়াক ওভার দিয়েছে, বিএনপি এই নির্বাচনটাকে গুরুত্বহীন মনে করে। কারণ যে পদ্ধতিতে নির্বাচনটি হচ্ছে, এক হলো সংবিধান সম্মত নয়, আর এক হলো তারা তো আগেই ভোটারদেরকে চট দখলের মতো দখল করেই কিন্তু দিয়েছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, সরকার তো ইচ্ছা করলে যাকে খুশি তাকে এখানে প্রশাসক নিয়োগ করতে হতো। সরকারের কেন কোন দরকার পড়ছে নির্বাচন করে এটা করার? এটা মানে সরকার তো মানে অসুখে ছিল না, মানে আপনারা ছিলেন না তো না না জেলা না পরিষদের না পদে না, বোধহয়। সরকার মনে করেছে যে ঠিক আছে, আমরা যেভাবে বলি যে সারা বাংলাদেশেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চালাচ্ছি, এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, মানে লোক এই দেখানো, কথাটা গণতান্ত্রিক লোক প্রক্রিয়া। দেখানো, মানে সরকারের কথা বলাতে সুখ পাওয়ার জন্য। আমার তো তাই মনে হয়। যে কারণ এইখানে তো অন্য কিছু নেই। এখন উনি যেভাবে ওয়াকওভারের কথা বললেন, এটা আমাদের কাছে গুরুত্বহীন। আর বললেন যে আমরা কেন কোর্টে চ্যালেঞ্জ করিনি, কোর্টে চ্যালেঞ্জ করবার সময়ও শেষ হয়ে যায়নি। কারণ 25 বছর 30 বছর আগের জিনিসও কিন্তু 25 বছর পরে চ্যালেঞ্জ হয়েছে। কাজেই আজকে হয়তো মনে করছি যে আজকে আমার কোর্টে চ্যালেঞ্জ করবার পরিবেশ নেই, আমি হয়তো 10 বছর পরেও চ্যালেঞ্জ করতে পারি। কিন্তু যে জিনিস হচ্ছে, এই জিনিস সংবিধান সম্মতও হচ্ছে না, এবং এটা নিয়ে সারা জাতির কিন্তু কোনো আগ্রহ নাই, এবং সারা জাতির কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আমি একটু স্বপন ভাইয়ের কাছে যেতে চাই। স্বপন ভাই,
আমাদের যদি একটা সংগঠনে 12 জন সদস্য থাকে, সেখানে একটা নির্বাচন হয়, সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, আপনারা নির্বাচন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতা কিভাবে নির্বাচিত হয়? মন্ত্রটা কি আসলে? বিএনপি না করলো আর কেউ কি না, নাই? এখানে মন্ত্রের কোনো বিষয় নাই। বিষয়টি হচ্ছে যে 24 জন বিনা না, প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত 24 জেলা জন পরিষদ নির্বাচিত হতেই পারে, কারণ কেন যেহেতু এটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে বিএনপির যারা তৃণমূল পর্যায়ের নেতা বা জেলা পর্যায়ের নেতা, তারা তো কেউ নির্বাচনে আসবেন না। আর সাধারণত এইসব এখন বাংলাদেশে স্বতন্ত্র লোক। না, বাংলাদেশে পার্টিজান হয়ে গেছে সবকিছু। আচ্ছা, পার্টিজান হওয়ার কারণে আপনার হচ্ছে স্বতন্ত্র মানুষগুলো নির্বাচন করতে এখন আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছেন। এটি শুধু স্পেস নেই বলি জেলা পরিষদ নির্বাচনে নয়, এটি সকল নির্বাচনে দেখা যাচ্ছে। যেমন আগে পার্লামেন্টগুলোতে অনেক স্বতন্ত্র মানুষ বিজয়ী হয়ে আসতেন এবং অনেকে ছোট ছোট দল আমরা 12 জন বিদ্রোহী প্রার্থীকে জয়ী হয়ে আসতে দেখেছি। 60 জনে 12 জন, মানে 5 ভাগের 1 ভাগ, 20%। তো বিএনপি না থাকলে অন্যান্য জেলায় মানে আমার কাছে যেটি মনে হয়, আমার হাইপোথিসিস হচ্ছে অনেক জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। আমার কাছে মনে হয় না যে ভয়ভীতি দেখিয়ে বা টাকা দিয়ে কাউকে ম্যানেজ করা যায়। কেউ যদি ইলেকশন করতে চান, আমরা তো অনেক জায়গায়, আমি ব্যক্তিগতভাবে, আমি অর্গানাইজিং সেক্রেটারি, আমাদের অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী ছিল, অনেককে আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছি যে দলের শৃঙ্খলা, দলের সিদ্ধান্ত মানে, তারা মনে করেছে যে না, আমরা নির্বাচন করব, তাহলে তো আমরা ঠেকাতে পারিনি বা ঠেকাইনি। ঘটনা হচ্ছে যে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা কারা করবে কি করবে না, এই দায়িত্ব তো সরকারের নয়। এটি আপনি নির্বাচন করতে চাইলে আপনাকে তো বাধা দিবে না কেউ। খালেদ, আমি একটা কথা বলি, আজকেই পত্রিকায় দেখলাম না, গতকালকে দেখলাম, জেলায় জেলায় টাকার খেলা। অর্থাৎ জেলা পরিষদ নির্বাচনে আমাদের দর্শকরা টাকার বিষয়টি অনেকবার বলছেন, সরকারি দলের প্রার্থীদের তো টাকার অভাব নেই, টাকার খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশে অনেকদিন ধরে নির্বাচনে একটা অনৈতিক জিনিস দাঁড়িয়ে গেছে, যে টাকার একটা অপব্যবহার, সেটা সকল পর্যায়ে নির্বাচনে। আচ্ছা, এটি শুধুমাত্র আপনার হচ্ছে গিয়া এই জেলা পরিষদ নির্বাচনে নয়, এটা সব ধরনের, ইভেন অ্যাসোসিয়েশন নির্বাচনেও তো এগুলো হচ্ছে। এগুলি অ্যাসোসিয়েশনগুলি, তারপর পেশাজীবী সংগঠনগুলি। ডক্টর নাজমুল হাসান আমাদের সবাইকে চেষ্টা করে উত্তরণ করা। আমাদের আসলে খুব দ্রুত আপনাকে আরো দুটি প্রশ্ন করতে হবে, সেজন্য একটু সময় দেন। একটি হচ্ছে যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যেটি মানে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সংবিধানে যে 3য় পরিচ্ছেদটি ঘোষণা করা হয়েছে স্থানীয় শাসন বলে, সেটিকে অনুবাদ কেন লোকাল গভর্নমেন্ট হিসেবে করা হচ্ছে? কারণটা কি আপনি দেখেছেন কিনা? বা কোন সাইটের এক যেটা স্থানীয় শাসন হিসেবে পরিচয় করে দিচ্ছে, সেটা লোকাল গভর্নমেন্ট হলো? এটি আলোচনা হচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু সেই বিষয়টি হচ্ছে যদি সংবিধানের দুটি অনুবাদের মধ্যে কোনো যদি সংঘর্ষ, বাংলাটা প্রিভেল করবে, বাংলাটাই হচ্ছে, বাংলাটাই এটি হচ্ছে গিয়া উচ্চকিত হবে, এটাই সিস্টেম বাংলাটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্পিকারের মানা সত্ত্বে, নির্বাচন কমিশনের শত অনুরোধ উপরোধ সত্ত্বেও আপনাদের সংসদ সদস্যরা, আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সেই জন্য বলছি, আপনাদের সংসদ সদস্যরা যে আসলে থাকলেন গিয়ে এলাকায় এবং তারা ভোট চাইলে তাদের পছন্দের প্রার্থীর জন্য, এটি কিরকম ভাবে দেখছেন আপনারা? এটি নিঃসন্দেহে একটি মানে নেতিবাচক কাজ, এবং এটি নিঃসন্দেহে আমি মনে করি এটি সমালোচনার যোগ্য, এবং এটি যারা করেছেন তারা মোটেও ভালো কাজ করেননি। যেখানে আইন প্রণেতা হিসাবে একটি ডিগনিটি তার রাখা উচিত। একজন আইন প্রণেতা আইন ভঙ্গ করবেন বা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, রীতির প্রতি বা নীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, এটি কখনোই সমীচীন নয়, এবং আমি মনে করি এর জন্য পে করা উচিত। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো, প্রফেসর কলিমুল্লাহ, আপনি জানেন যে বেসরকারি একটি সংস্থা সুশাসনের নাগরিক নির্বাচনে প্রার্থীদের বিষয়ে যে তথ্য বিশ্লেষণ করেছেন, তাতে দেখিয়েছেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে অনেক একটি বড় অংশই, আমরা যদি বলি 12% বা 10.27%, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে পারেননি। আমরা কি ধরনের প্রার্থী বা কারা আসলে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে উৎসাহী হলেন? তারা কি রাজনীতিবিদ, তারা কি ব্যবসায়ী, তারা কি মাধ্যমিক পরীক্ষায় পাশ না করে যদি দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, তাহলে উচ্চ মাধ্যমিক পাশ না করে কেন আপনার হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান হওয়া যাবে না? সেটি একটা বিশ্লেষণ যে আমরা কি ধরনের প্রার্থী পেলাম আর কি, সেটা দিয়ে একটু বোঝাও যায় যে আমরা কি ধরনের প্রার্থী হলাম। আমার তো কোনো অসুবিধা নেই, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি, যে পাশ না করলেও। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা আসলে কি ধরনের প্রার্থী পাচ্ছি, কারা মানে জেলা পরিষদের চেয়ারম্যান হতে চাচ্ছেন? আর যা শুনে স্বপন ভাইয়ের কাছে যা শুনে মনে হলো আমি তো হতে চাই নাই। দেখুন, আমি আগেই আলোচনাটা শুরু করতে চেয়েছিলাম, ওই যে কথাটি যে টাকা উঠছে, জি, ভিন্নভাবে যদি বিষয়টাকে দেখি, আজ পর্যন্ত নির্বাচন কমিশন এরকম কোনো নির্দেশনা জারি করেনি যেটা এবার আপনার এই জেলা পরিষদ নির্বাচনের নিরীক্ষে জারি করেছে। সেটি হচ্ছে কোনো অবস্থায় সেলফোন বা এ ধরনের কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করা যাবে না।
এটা যারা- ভোটারদের দাবি ছিল, যারা ভোটার না, 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 তারা হচ্ছে বে- বে- 5 জন থেকে বে- টাকা বে- খেয়ে যাতে বিষয়টা অন্যভাবে দেখেন, ওদেরকে মানে দেখবার চেষ্টা করলে জি। এক ধরনের সত্য হয়তো জি, বেরিয়ে আসবে। জি। সেটি হচ্ছে, এবং শুধু তাই নয়, আপনার কমিশনের যিনি সচিবিক দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ স্ক্যান করে ঘড়ি দিয়ে আপনি যাতে ছবি তুলে না নিয়ে আসতে পারেন কাকে ব্যালটে, ভোট দিয়েছেন? কারণ হচ্ছে যে ভোটের গোপনীয়তা কম্প্রোমাইজড হবে। এটা একটা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের অন্যতম শর্ত থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটা আমরা সবাই জানি। মানে আপনি যদি বিষয়টাকে ইতিবাচক ভাবে দেখেন, নর্মেটিভ অর্ধেকটা পার্সপেক্টিভে খালি না, দেখেন, অর্ধেকটা বিষয়টা ভরা। এরকম। কিন্তু এর বিপরীতে ওই যে অবস্থাটি, যে যারা টাকাটা ইনভেস্ট করেছেন তারা নিশ্চিত হতে চাইছেন যে আমাকেই ভোট দিচ্ছে, সুতরাং বলে দিয়েছেন যে আমার ছবি তুলে নিয়ে পক্ষে যে আসবি। ভোট দেওয়া হচ্ছে এটা ছবি বা প্রমাণ হাজির করতে হবে। ছেলে টাকা পাবি। এটা নতুন কিছু নয়। বাংলাদেশ থেকে আমরা যদি দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যাই, আমি প্রথমবারের মতো ক্রিস প্যাটার্ন চলে যাওয়ার পরে হংকংয়ে যখন লেজিসলেটিভ কাউন্সিল ইলেকশন হয়েছিল, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন হংকংয়ে, আমি আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে সেখানে গিয়েছিলাম এবং বাংলাদেশি দৃষ্টিকোণ থেকে দেখে অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম। সেটি হচ্ছে যে একটি বিশেষ রাজনৈতিক দল তার যারা সমর্থক তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে পার্টিগতভাবে, খুব রেজিমেন্টাল, যে তোমরা সবাই সেলফোন নিয়ে কেন্দ্রে যাবে, গোপন কক্ষে যাকে ভোট দিয়েছো যে ব্যালট সেটা আমাদেরকে ছবি এনে দেখাতে হবে। এবং এটা আমি যখন প্রেস কনফারেন্সে শেয়ার করলাম, এটা নিয়ে হই হই রই রই পড়ে গেল সারা বিশ্বব্যাপী। মানে বিষয়টা এইরকম। এবং এখানে আমরা এতদিন পরে এসে দেখলাম বাংলাদেশেও এই বিষয়টা একটা Right. বাস্তবতায় পরিণত হয়েছে। তো এই বিষয়টা ধরে আমরা যদি কনক্লুশন ড্র করবার চেষ্টা করি, নানান রকমের উপসংহারে কিন্তু উপনীত হতে পারি। ওকে, অ্যাডভোকেট আহমেদ আজম খান, নারায়ণগঞ্জ উপনির্বাচন এবং এটি বোধহয় জেলা পরিষদের এই City নির্বাচন corporation বোধহয় উপনির্বাচন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরে হচ্ছে জেলা পরিষদের নির্বাচন, এইটি বোধহয় এই নির্বাচন কমিশনের শেষ। আপনি নির্বাচন কমিশনকে কিভাবে কিরকম মূল্যায়ন করবেন, এবং আপনারা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়ে এসেছেন নতুন নির্বাচন কমিশন কেমন হতে পারে, আপনি কি আশা দেখছেন ভালো একটি নির্বাচন কমিশন হওয়ার ব্যাপারে? আমি মনে করি যে এই নির্বাচন কমিশন গত অতীতে যে নির্বাচনগুলো করেছে, আমি নারায়ণগঞ্জ নির্বাচনের কথাটা না হয় নাই ধরলাম, কারণ এটা একেবারে ভালোটা ধরবেন না, এটি তো স্বাভাবিক। না না, 10টার জায়গায় সর্বশেষ একটা একটা ভালো একটা এটা কিন্তু ধরার না, মতো না, বিষয় দশটা নয়। বলা যাবে তবে না ভাই, কারণ ওই যে দশম সংসদ নির্বাচনের আগে যে সিটি কর্পোরেশন ইলেকশন গুলো হয়েছিল, হ্যাঁ। আপনারা জয়লাভ করেছিলেন। না না না, পাঁচটা। আপনার ইয়ের কথা বলবেন, City corporation এর কথা বলছি আপনি 5 জানুয়ারি নির্বাচনের কথা, পরের কথাগুলো বলবেন। 5 জানুয়ারি নির্বাচনের আগেরগুলোর মধ্যে থাকবো না। না, আপনি আচ্ছা। তার যে পারফরমেন্স, এতে করে এই নির্বাচন কমিশন সারা দেশের মানুষের আস্থা হারিয়েছে এবং সকল রাজনৈতিক দল, পেশাজীবী এবং সকল শ্রেণীর মানুষের কাছেই সমালোচিত হয়েছেন যে এই ধরনের নতজানু নির্বাচন কমিশন দিয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দিয়েছি এবং আমরা প্রত্যাশা করি, সমগ্র জাতি প্রত্যাশা করে যে একটি কার্যকর নির্বাচন কমিশন আমাদের প্রস্তাবনা অনুযায়ী এবং আরো যে রাজনৈতিক দলগুলো দিয়েছে তারা যদি আমাদের চেয়েও ভালো কিছু দিয়ে থাকে, তাহলে সেটাকে সমন্বয় করে একটি কার্যকর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি গঠন করবেন। আগামী নির্বাচনটাকে সুসম্পন্ন করবার একটা ধাপ তাহলে এগিয়ে যায়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, যদি রকিবউদ্দিন কমিশন সম্পর্কে বলতে হয়, তাহলে 5টি সিটি কর্পোরেশন প্লাস নারায়ণগঞ্জ প্লাস কুমিল্লা প্লাস উপজেলা পর্যায়ের প্রথম দুটি নির্বাচন তারা ভালো করেছেন, উপজেলার পরের দুটি নির্বাচন তারা খারাপ করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন তারা খারাপ করেছেন। আমার বিবেচনায় তো ভালোর দিকের পাল্লাই ভারী। দেখুন, আর 5 জানুয়ারি নির্বাচন আপনারা আসেন নাই, তার কিছু করেছেন। তা যদি বলতে হয় তাহলে 5 জানুয়ারির নির্বাচনের আগে যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হয়েছে তার 5টি বড় বড় সিটিতেই বিএনপি জিতেছে, রাইট, প্লাস নারায়ণগঞ্জ প্লাস কুমিল্লা তা আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছে, আপনারা উজ্জ্বল করেছেন, নাহলে আপনারাও জিততে পারতেন। যাই হোক, সেইখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে সরকার চাইলে নির্বাচন সুষ্ঠু হয়, সরকার চাইলে নির্বাচন শান্তিপূর্ণ হয়। এখানে রকিব কমিশনের ব্যর্থতা এই জন্যই যে সরকার যখনই চায়নি, উপজেলা, পৌর, ইউপি, তখনই কিন্তু হয়নি। তার মানে কি যে রকিব কমিশন বোঝার জন্য এই ব্যাপারটি কৌতূহলোদ্দীপক না, সরকার 5টি বড় জায়গায় সুষ্ঠু নির্বাচন চাইলো, আর হচ্ছে ইউনিয়ন পরিষদগুলিতে নির্বাচন চাইলো না। তার মানে এই সরকার ওই জায়গাগুলোতে কনফিডেন্ট ছিল যে তারা জিতবে, হেরে গেছে। আর যেখানে তারা কনফিডেন্ট না, ইউপি নির্বাচন,
পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচনে আপনার মনে থাকবার কথা প্রথম এবং দ্বিতীয় ধাপ কিন্তু সেটাই তো আমি সুষ্ঠু বললাম, হয়েছিল। মানে রকিব তার কমিশন মানে তো- কি? তার মানে হলো যে সরকার, রকিব কমিশন সরকারের উপরে নত জানু। সরকার যখনই তাকে নির্দেশ দিয়েছে যে না উপজেলার তৃতীয় ধাপ থেকে আমার চাই এগুলো, সেখানে সেইভাবে হয়েছে। আমরা সরকারের পৌর নির্দেশ চাই, উইপুই চাই, আমরা সেইভাবে সরকারের হয়েছে। নির্দেশদাতাদের একজন স্বপন ভাই আছেন এখানে, আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা একটু বড় করে শুনি সরকারের নির্দেশদাতারা কিভাবে আসলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে নির্দেশ দেন, কি ভয়, কি ভীতি বা কি প্রীতি দেখান, সেটি আমরা একটু স্বপন ভাইয়ের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্বপন ভাই, বিরতির আগে অনেকগুলি বিষয় আপনার সামনে আসছিল, আজম ভাই বলেছেন, আপনার কাছে একটু শুনতে চাই। দেখুন, আমি আসলে আজম ভাইয়ের সমালোচনা করার জন্য সমালোচনা করব না। একটি বিষয় হচ্ছে যে খেলায় দুটি পক্ষ আছে। ফুটবল, আমি ধরে নিলাম ফুটবল খেলায় এখন অনেক সময় ওয়াক ওভার হয় না এমন না, অনেক খেলায় ওয়াক ওভার হয়, তো প্রতিদ্বন্দ্বী টিম আসেনি বা নির্বাচন কমিশনকে কিভাবে প্রভাবিত করে সেটিও যদি একটু বলতেন, কোনো কারণে সেটি মূল আসেনি। প্রশ্ন ছিল। তো ঘটনা হচ্ছে যে একটি দল খেলায় অংশগ্রহণ না করে আপনার আরেকটি দলকে ওয়াক ওভার দিয়ে যদি বলে যে রেফারি খারাপ, তাহলে তো এটা কোনো যৌক্তিক কথা হলো না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখুন রকিব কমিশনের যে বিষয়টি, এটি মূল্যায়ন করবে, আমরা তো একটি পার্ট, আমরা খেলার একটি পার্ট, আমরা মূল্যায়ন করতে গেলে ওনারা করবেন বিরোধিতা, আমরা করবো পক্ষে। তো এই মূল্যায়ন দিয়ে কোনো কিছু হবে না। একটি দল কি একজোড়া বুট আর হাতে একটি কাটারি নিয়েছিল কিনা, হ্যাঁ, ওই সময় তারা মাঠে নামতে না করেছে কিনা? নির্মোহ জি। পর্যালোচনা করবেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনারা জি। করবেন, স্যাররা করবেন, তারা করবেন। তবে অনেক কিছুর মধ্যে এই কমিশনের অনেক সফলতা রয়েছে। অবশ্যই একটি কমিশন 5 বছর দায়িত্ব পালন করে ব্যর্থতাও থাকবে। আর বাংলাদেশে কোনো নির্বাচন কমিশনকেই আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখিনি। সবসময় আমরা বিজয়ী হলে, আমি যে মেকানিজমটি বুঝতে চাইছিলাম সেটা হলো উপজেলা পর্যায়ের এই প্রথম ভাই, পর্ব, দ্বিতীয় পর্বের নির্বাচনের সাথে তৃতীয় চতুর্থ পর্বের নির্বাচনে এত তফাৎ কি করে হলো? আমি এবং ইডেন আমি পরিষদ আওয়ামী নির্বাচন। লীগের সাংগঠনিক সম্পাদক, জি। একটি বিভাগের দায়িত্ব ছিলাম। জি। আমি কোনোদিন নির্বাচন কমিশনের 5 জন যারা কমিশনার আছেন, কারোর সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি ফোনে। নির্বাচন কমিশনে আমার একটা বন্ধু আছেন, তার পোস্টিং ঢাকার বাইরে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুর মতো কথা হয়। এছাড়া নির্বাচন কমিশন কোনো মানুষের সঙ্গে আমার কখনো কথা হয়নি। ফলে কিভাবে প্রভাবিত করলাম, এটি বায়বীয় বিষয়। এই বায়বীয় বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, আমার এই বিষয়ে আলোচনা করার কোনো আগ্রহ নেই। পার্টির ফোরামে কি এরকম কোনো কথা হয় যে এবার পার্টির ফোরামে এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনোই হয়নি, বা আওয়ামী লীগ এইভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টাও করেনি। এখন লোকালি কিছু সমস্যা আছে। লোকালি বিএনপির যে রাজনৈতিক চরিত্র, সেই রাজনৈতিক চরিত্রের কারণে বিএনপি অনেক সময় একটু হালকা বাতাস গরম হলেই হাওয়া হয়ে যায়। এই হালকা বাতাস গরম করে লোকাল পর্যায়ে কিছু কিছু মানুষ বেনিফিট নেবার চেষ্টা করছে। এটি নির্বাচনে অবশ্যই একটা কৌশল, যে লোকাল একজন প্রার্থী সে মনে করছে হাওয়া গরম করে দেখে যদি বিএনপি পালায় যায় আমার জন্য সুবিধা হয়। এখন যদি মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি পালায় যায়, তো নিঃসন্দেহে তার জন্য ওয়াকওভারের জায়গা তৈরি হয়ে যায়। এই ওয়াকওভারের জায়গাটা ওনারাই আমাদের বিভিন্ন সময় দিয়েছেন আমাদেরকে বিতর্কিত করবার জন্য। এটি স্বপনকে একটু আটকে রেখে আজম ভাইয়ের কাছ থেকে আমি 1 মিনিট একটু শুনতে চাই যে নির্বাচন কমিশনকে প্রভাবিত কেমনে সরকার করে থাকে, যেটি স্বপন ভাই বললেন যে তার সঙ্গে আসলে তিনি একজন সংসদ সদস্য, জয়পুরহাটের দায়িত্বে তিনি ছিলেন, তারপর আমি রাজশাহী ডিভিশনে রাজশাহী ডিভিশনের দায়িত্বে তিনি ছিলেন, কিন্তু তার সঙ্গে নির্বাচন কমিশনের কথাই হয়নি। দেখুন, এই যে উপজেলা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় ধাপের পর থেকে তৃতীয় থেকে ষষ্ঠ, এরপরে পৌর, এরপরে ইউপি, এই যে নির্বাচনগুলো কিরকম সহিংসতার মধ্য দিয়ে হয়েছে এবং কিভাবে রায়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা তো আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, সকলেই দেখেছে। এখন আপনার যে প্রশ্নটা যে কিভাবে প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করে সরকার, প্রভাবিত করে সরকার জানে, আমি কি করে এই প্রশ্নের জবাব দেই? মানে এইরকম নির্বাচন কমিশনকে প্রভাবিত কি এইবারই প্রথম ঘটলো? তাহলে এরকম ভাবে বোধহয় কোনোদিন হানা ভোটের সময় হয়নি, কিন্তু নির্বাচনে হানা ভোটের সময় দেখে নাই, স্বাধীনতার পরে কেউ দেখে নাই। আর আরেকটি কথা উনি যে বললেন যে এলাকায় একটু হাওয়া গরম হলেই বিএনপির প্রার্থী পালিয়ে যায়, সেই কারণে এটা হয়েছে। দেখুন, এটাও সত্য যে বাংলাদেশের রাজনীতিতে গত 8 বছরে বিএনপির অন্তত 50 লক্ষ নেতা কর্মীর নামে
একটা থেকে শুরু করে 100 একটা এরা জীবনেও এটা বায়বীয় কথা। এরকম মামলা বিএনপি 50 লক্ষ নেতাকর্মী দৃষ্টিতে তো নাই, এটা বায়বীয় কথা। না, কিন্তু ওয়ার্ডের 10টা কর্মীর নামে কিন্তু আজব মামলা। ভাই, আপনি আমাকে স্বপন ভাই, আপনি বলছেন যে এরকম, স্বপন ভাই আপনি বলছেন যে এরকম কোনো মামলা হয়নি, কিন্তু আমি দেখছি কিন্তু যারাই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত মামলা তাদের হয়েছে, নামেই না হচ্ছে। না মামলা হয়েছে, 50 নাম লক্ষ না মানুষের নামে মামলা হয়েছে, এটা বায়বীয় কথা। ওনারা যদি পারেন পরিসংখ্যান দিক, না, এক নম্বর। দুই নম্বর, ভাই আমরা তো গ্রেনেড মারে হত্যা করার চেষ্টা করিনি, আমরা তো রাতের অন্ধকারে গুম করিনি আওয়ামী বাকশালী করে, আমরা তো দিনের বেলা গুম করেছেন। আমরা গুম করিনি, আমরা গুম করার রাজনীতি করি না, আমরা তো তাদেরকে হত্যা করার চক্রান্ত করিনি, আমরা তো গ্রেনেড ছুঁড়ে মারিনি, বিষয়টা আমরা তাদের গুলি করিনি, অন্য দিকে না নিয়ে আমরা অনেক যদি সহনশীল আচরণ করেছি। এখন ভাই এইভাবে নেন, এখন ঘটনা হচ্ছে যে ঘটনা হচ্ছে যে আপনি গাড়িতে আগুন দিবেন, আপনার নামে মামলা হবে না? আপনি পেট্রোল বোমা মারবেন, আপনার নামে মামলা হবে না? এটা তো ফৌজদারি মামলা। কিন্তু আমি হচ্ছে ঢাকায় থাকি, আমি চাঁদপুরের গাড়িতে আগুন দিব। আপনি যদি টেলিফোনে চাঁদপুরের নেতাকর্মীকে ইনসিস্ট করেন, তাকে যদি অর্থ যোগান দেন, তাকে যদি অনুপ্রাণিত করেন, আপনি হুকুমের আসামি হবেন না? বারবার এই মামলাগুলি আমি খুব খেয়াল করে দেখি, আপনাদের মানে যারা এই মামলাগুলি দিচ্ছেন তাদের হাতে আসলে কোনো কংক্রিট এভিডেন্স আমি দেখি নাই। এভিডেন্স আছে, তারা মুক্তি পাবে। মানে আমি তো সেজন্য এগুলিকে হয়রানি মামলা বলে মনে হয়। যাই হোক, সবাই আপনাকে ধন্যবাদ। আজব ভাই একটু যদি তাড়াতাড়ি শেষ করেন। তাড়াতাড়ি শেষ করব। উনি কিন্তু পরে আবার স্বীকার করলেন যে হ্যাঁ এগুলো সব ফৌজদারি মামলা। তো মানুষ তো ভয় পায় ফৌজদারি মামলায়, আদালতি মামলায়, কিন্তু রাজনীতি করতে গেলে একটু মামলা হবে আজব ভাই, নাইলে কেমনে হবে? এটা বিএনপির প্রতি উপহাস। 50 লক্ষ নেতাকর্মীর নামে মামলার পরেও বিএনপি দাঁড়িয়ে আছে, বিএনপি আন্দোলনে আছে। তবে আজব ভাই 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটা কি ফ্যাক্ট কিনা সেটি সবাই প্রশ্ন তুলেছেন। আমারও একটু মনে হচ্ছে যে 50 লক্ষ মামলা, ওই যে কেস ডকেটে লিখতে কিছুদিন শুনেন, কঠিন কাজ। একটা ওয়ার্ডেও 10টা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। বিএনপি দাঁড়াবে কি করে? তারপরেও বিএনপি যেভাবে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় না অন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে এভাবে হামলা মামলা এবং এভাবে যদি এর থেকে অনেক বেশি কষ্ট আমরা করে আসছি। আমার তো মনে হয় না স্বাধীনতার পরে, কেন ব্রিটিশ আমলের পরে এইরকম হামলা মামলা হয়, এরকম হামলা মামলা। যাই হোক, আমরা একটু ইতিহাস জানে, এরপরে বিএনপি দাঁড়িয়ে আছে। আমরা আবার আজকের নির্বাচনে একটু ফিরে আসি। যেই নির্বাচনের মধ্যে আমরা দেখেছি যে বিদ্রোহী প্রার্থী, আপনার কাছে কি একটু দূরবর্তী থেকে মনে হয় যে বিদ্রোহী প্রার্থীকে, এই যে বিদ্রোহী প্রার্থী বলে পরিচয় করে দেওয়া, সেটা গণমাধ্যমের ঠিক আছে কিনা? আপনি নানা সময় এই সম্পর্কে বলেছেন। বিদ্রোহী প্রার্থী বোধহয় এই কয়েনিসটা নেওয়া হয়েছে এই জন্যই, যারা মূলত আওয়ামী ধারার রাজনীতির সঙ্গে যুক্ত সমর্থক নেতা কর্মী, হয়তো দলের সঙ্গে বিদ্রোহ করেছে বা দলের সিদ্ধান্ত না, বিষয়টা হলো যে দলের যে সাংগঠনিক সিদ্ধান্ত বা শৃঙ্খলা, তার বাইরে গিয়ে আচরণ করেছে, কিন্তু মূল যে আদর্শ সেখান থেকে কিন্তু সরে যায়, এটা স্বীকার করতেই হবে। মানে এই বিষয়টা কোনো একটা কয়েনেজ বা বিশেষণ দিয়ে তো বর্ণনা করতে হবে, সেই জন্যই বোধহয় সংবাদ মাধ্যমে এই কয়েনেজটি গ্রহণ করা হয়েছে। আজব ভাই, আমরা আজকে বছরের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এই বছরের একটি বড় বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে যে বিএনপি বা বিএনপি সংগঠনগুলি, বিএনপি সহযোগী সংগঠনগুলি একটিও হরতাল দেয়নি। আমরা এটিকে একটি পজিটিভ দিক বলবো। আপনার এই সম্পর্কে 20 বা 25 সেকেন্ডে কিছু বলা আছে? বিএনপি কিন্তু হরতাল দেবার রাজনীতি করে না, বিএনপি ইতিবাচক রাজনীতি করে। বিএনপি আগামী দিনেও হরতাল দেবার পরিকল্পনা তাদের নেই। বিএনপির পরিকল্পনা হলো যে গণতান্ত্রিকভাবে রাজনীতি করা এবং গণতান্ত্রিকভাবে সরকার গণতন্ত্রকে ফিরিয়ে দেখ, সরকার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুক এবং সরকার গণতান্ত্রিকভাবে দেশ চালাক এবং যদি নির্বাচনের জন্য বা রাজনীতির জন্য স্পেস তৈরি করুক এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যিনি ভোট পাবেন তাকেই সরকার গঠন করবার সুযোগ দেন, তাহলে তো হরতালের প্রশ্ন ওঠে না। আর বিএনপি হরতাল ধর্মঘটের রাজনীতি করে না, ইতিবাচক রাজনীতিটাই করে। 2016 সাল প্রায় শেষ হয়ে আসছে স্বপন ভাই। আগামী বছরের যে বছরটি আসছে 2017, সেটি সম্পর্কে আপনি ইতিবাচক কি ভাবনা রাজনীতির ক্ষেত্রে ভাবেন? আমি আশাবাদী মানুষ। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি বড় ধরনের সংকটে না পড়ে, খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশ পৃথিবীতে একটা বড় অর্থনীতির দেশ হিসাবে আবির্ভূত হবে। এবং আমি মনে করি আহমেদ আজম খান সাহেব যে কথাটি বললেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করে, আমিও বিশ্বাস করতে চাই বিএনপি ইতিবাচক রাজনীতি করে এবং বিএনপি ইতিবাচক ধারায় রাজনীতি করুক, এটি আমাদের কামনা। এবং আগামী 17 সাল শুধু নয়, অনন্তকাল ধরে বিএনপি টিকে থাকুক এবং বিএনপি ইতিবাচক রাজনীতি করুক এবং আমরাও তাদের সঙ্গে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করে
যারাই জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করব, এটাই আমার প্রত্যাশা। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি এক বাক্যে আপনার প্রত্যাশা একটু বলবেন কিনা? আমার প্রত্যাশা জায়গাটা তৈরি হয়ে গেছে তখনই যখন 180 ডিগ্রি সমারসল্ট দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার অবস্থান থেকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রক্রিয়া ফিরে এসেছে। এবং সব নির্বাচনে যাতে বিএনপি অংশ নিতে পারে, সব দলের উদ্যোগ যে একটি ভালো নির্বাচন হয় সেটি আমরা সবাই চাই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।